ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট টু দ্য ওডিআই সিরিজ ফর টিম টাইগার্স। প্রথম ওডিআই জিম্বাবুয়ে জিতে নিয়েছে 25 রানের ব্যবধানে এবং প্রথম ম্যাচের বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে উপস্থিত রয়েছে আমি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজান প্রতীক। পুরো ম্যাচের বিশ্লেষণটাকে আমি মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি, একটা বাংলাদেশের বোলিং ইনিংস এবং আরেকটা বাংলাদেশের ব্যাটিং ইনিংস। যদি বাংলাদেশের বোলিং ইনিংসের দিকে তাকাই, অ্যাট ওয়ান স্টেজ জিম্বাবুয়ে ওয়ার 70 for 8 থ্যাঙ্কস টু দ্য ব্রিলিয়েন্ট স্পেল বাই নাহিদ রানা। উনি আসলে 10 ওভার বোলিং করে 21 রান দিয়ে 6টি উইকেট নিয়েছেন এবং নাহিদ রানার যে দুর্দান্ত গতি এবং তার সাথে তার লেন্থের যে কন্ট্রোল, এটাকে কিন্তু তাকে একটা ডেডলি প্যাকেজে কনভার্ট করেছে। শুধু জিম্বাবুয়ে না, লাস্টে আমরা যেই সিরিজগুলো দেখেছি সেটা আপনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বলতে পারেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বলতে পারেন, পাকিস্তানের বিরুদ্ধে বলতে পারেন, প্রতিটা সিরিজেই কিন্তু এমন একটা বা দুটো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি যেখানে নাহিদ রানা সিঙ্গেল হ্যান্ডেডলি প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিচ্ছে বা দিয়েছে। তো এখন যদি আমরা আসি যে এরকম দুর্দান্ত একটা বোলিং স্পেলের পরও বাংলাদেশ ম্যাচটা কোথায় হারলো বা কোন জায়গায় আসলে জিম্বাবুয়ে ম্যাচটাতে কামব্যাক করলো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ক্যাপ্টেন্সির দিকে একটু তাকাতে হবে। মেহেদী হাসান মিরাজ, ডেসপাইট বিং 70 for 8, জিম্বাবুয়ে পোস্টেড আ কম্পিটিটিভ টোটাল অফ 141। এই ধরনের উইকেটে এই টোটালটা কিন্তু বেশ ট্রিকি একটা টোটাল। তাসকিন আহমেদ বলি, মোস্তাফিজুর রহমান বলি বা নাহিদ রানা বলি, জিম্বাবুয়ের 8টি উইকেট পড়ে যাওয়ার পরে এই তিন পেসারের কম্বাইন্ড লিগ আমরা যদি বলতে চাই 10টা ওভারের মতো ওভার কিন্তু বাকি ছিল। ইয়েট হি ওয়েন্ট টু দ্য স্পিনার্স, দ্যাট মিনস রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। তারা দুজনে মিলে বেশ কটি ওভার বল করে, 8টি থেকে 9টি ওভার বোলিং করে থাকেন এবং এই জায়গায় কিন্তু রিচার্ড এনগারাভা এবং নিউম্যান নিয়ামুরি তারা কিন্তু ক্যাপিটালাইজ করে এবং 63 রানের একটা পার্টনারশিপ তারা করতে সক্ষম হন। পরবর্তীতে নাহিদ রানাকে আবার অ্যাটাকে যখন ব্যাক করানো হয় তখন আসলে পার্টনারশিপটা উনি ভাঙতে সক্ষম হন। তো এই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ কিছু বাড়তি রান আসলে কনসিড করেছে, যেটা না হলে জিম্বাবুয়েকে হয়তো আমরা অ্যারাউন্ড 100 or 110 এরকম টোটালের মধ্যে আটকে রাখতে সমর্থ হতাম এবং এই যে টার্গেটটা যে ট্রিকি ছিল, ব্যাটারদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ পোজড হয়, সেটা কিন্তু বাংলাদেশকে ফেস করতে হতো না। হোয়াট এভার, ওডিআই ক্রিকেটে 140 রান বলি বা 200 রান বলি, উইকেট যতই টাফ হোক আমরা কিন্তু এক্সপেক্ট করি যে ব্যাটিং সাইড আসলে এই টার্গেটটাকে ওভারকাম করবে এবং বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স গতকালকে খুবই ডিসমেল ছিল। আমি এক এক করে প্রত্যেকটা ব্যাটসম্যানের ডিসমিসাল নিয়ে একটু ছোট করে কথা বলবো। আমরা ফার্স্ট অফ অল যদি আসি তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে, তানজিদ হাসান তামিম আমরা দেখেছি যে বাংলাদেশ বিগত যেই ওডিআই গুলোতে বেশ ভালো পারফর্ম করেছে, সেখানে তানজিদ হাসান তামিম আমাদের দ্রুত একটা স্টার্ট এনে দিয়েছেন এবং তার ট্রেডমার্ক শট, পুল হুক এবং লেগ সাইডে ফ্লিক শট, এটাই বেসিক্যালি তার স্কোরিং জোন আমরা যদি বলে থাকি ওডিআই ক্রিকেটে। সেই জায়গায় আমরা গতকালকে তানজিদ হাসান তামিমকে যে ডেলিভারিটাতে আউট হতে দেখলাম, আপনি যদি তানজিদ হাসান তামিমের ব্যাটিং পজিশনটা দেখেন, হিজ ব্যাকফুট ওয়াজ নট স্ট্রেট টুয়ার্ডস দ্য আম্পায়ার। আপনি যখন পুল বা হুক শট খেলবেন আপনার ব্যাকফুটটা কিন্তু একদম আম্পায়ার বরাবর বা সোজা থাকা দরকার, বা অপোজিট সাইডের স্ট্যাম্প বরাবর আপনার ব্যাকফুটটা আসলে থাকা দরকার। সেই জায়গায় কিন্তু তানজিদ হাসান তামিম অফ ব্যালেন্সড ছিলেন, যার কারণে কিন্তু উনি আসলে বাউন্ডারিটা ক্লিয়ার করতে সমর্থ হননি। তো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় তানজিদ হাসান তামিমের পুল বা হুক শটের ক্ষেত্রে আরেকটু বেশি কাজ করে রয়েছে। নাজমুল হোসেন শান্তর দিকে যদি আমরা তাকাই, দেখুন উইকেটে কিন্তু বাড়তি মুভমেন্ট ছিল গতকালকে এবং বলে কিন্তু বেশ সুইং অ্যাভেলেবেল ছিল, সেটা আপনি বাংলাদেশ ফাস্ট বোলারের ক্ষেত্রে বলে থাকেন বা জিম্বাবুয়ে ফাস্ট বোলারদের ক্ষেত্রে বলে থাকেন। তো বলে যখন আপনার বাড়তি সুইং থাকবে আপনাকে একটু লেট খেলতে হবে, বলটাকে যতটুকু সম্ভব সুইং করতে অ্যালাউ করতে দিতে হবে। সেই ক্ষেত্রে হয় কি, আপনি শটটা যেখানে খেলতে ইন্টেন্ডেন্ট থাকবেন শটটা আসলে সেখানেই যাবে। হোয়াট নাজমুল হোসেন শান্ত ডিড, উনি ফোর্সফুলি শটটা খেলতে চেয়েছেন, বলটা টোটালি সুইং কমপ্লিট করার আগে উনি আসলে বলটার সাথে ব্যাটকে মিট করিয়েছেন এবং ফলশ্রুতিতে উনি কাভারের উপর দিয়ে শটটা খেলতে চেয়েছেন, কিন্তু সেই শটটা কিন্তু আসলে এন্ডেড আপ ইন দ্য থার্ড ম্যান। তো এই জায়গায় আমার মনে হয় যে টপ অর্ডার ব্যাটার যারা রয়েছেন তাদের আসলে একটু সার্কামস্পেক্ট হতে হবে, যেহেতু টার্গেট খুব বেশি বড় ছিল না। এখানে কিন্তু আপনি সময় কাটাতে পারতেন উইকেটে, নতুন বলের মুভমেন্টটা আস্তে ধীরে কমে গেলে সেই ক্ষেত্রে আপনি আস্তে আস্তে বড় শটের দিকে নিজেকে নিতে পারতেন। সৌম্য সরকারের ডিসমিসাল নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ তার খেলার ধরনটাই এরকম। আমরা সৌম্য সরকারকে কিন্তু এক্স ফ্যাক্টর প্লেয়ার হিসেবে ধরে থাকি এবং যে শটটা থেকে উনি গতকালকে আউট হয়েছেন, এই ধরনের শট খেলে কিন্তু প্রিভিয়াসলি উনি অনেক রানও স্কোর করেছেন। সো সৌম্য সরকারকে আমি হিসাবের খাতার বাইরে রাখছি। এখন যদি আসি তাওহিদ হৃদয়,
হৃদয় এবং নুরুল হাসান সোহানের 49 রানের যে পার্টনারশিপটা ছিল, এটার মাধ্যমে বাংলাদেশ কিন্তু ম্যাচে কামব্যাক করার চেষ্টা করে, কিন্তু আনফরচুনেটলি উইকেটে যথেষ্ট সময় দেওয়ার পরেও তাওহিদ হৃদয় থ্রু হিজ উইকেট অ্যাওয়ে, এবং একই যে প্রবলেমটা যে আউটসাইড অফ স্ট্যাম্প ডেলিভারিতে স্ল্যাশ করতে গিয়ে উনিও থার্ড ম্যানে ধরা দিয়েছেন। আমরা যদি হারারি স্পোর্টস ক্লাবের ফিল্ড ডাইমেনশনটা দেখি, স্কোয়ার অফ দ্য বাউন্ডারি কিন্তু বাউন্ডারিটা বেশ বড়, এবং স্কোয়ার, থার্ড ম্যান বা ডিপস, ফাইন লেগ এই রিজনগুলোতে কিন্তু বাউন্ডারিটা গতকালকে বেশ বড় ছিল, যে জন্য তাওহিদ হৃদয় কিন্তু আসলে আলটিমেটলি বাউন্ডারিটা ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশ ব্যাটিং লাইন আপের যদি ওয়ান অফ দ্য ভেরি ফিউ পজিটিভস আমরা বলতে চাই, তাহলে কিন্তু নুরুল হাসান সোহানের কথা বলতে হবে। যদিও গতকালকে উইদিন স্টাম্প লাইনের ডেলিভারিগুলোতে উনি বেশ স্ট্রাগল করেছেন, এবং আলটিমেটলি ওরকম একটা লাইনের ডেলিভারিতেই উনি ডিসমিসড হন ব্র্যাড ইভান্সের বলে, বাট এই সুইঙ্গিং ডেলিভারিটা কিভাবে নেগোশিয়েট করতে হয় সেটা কিন্তু নুরুল হাসান সোহান একটা দুর্দান্ত ডেমনস্ট্রেশন গতকালকে দেখিয়েছেন। হি প্লেড দ্য বল লেট, এবং পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে বেশ কিছু শট উনি কিন্তু খুব আমরা সেফলি নেগোশিয়েট করেছেন বলতেই হবে। তো নুরুল হাসান সোহান, আমি চাইবো যে নেক্সট ওডিআইতেও তাকে সুযোগ দেওয়া হোক, এবং নতুন বলের মুভমেন্টটা উনি যেইভাবে সফলতার সাথে আসলে নেগোশিয়েট করেছেন, আমি চাইবো যে এই পারফরমেন্সের ধারাবাহিকতাটাও আসলে নুরুল হাসান সোহান বুঝিয়ে রাখুক। এখন যদি আসি মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজ, দে বোথ থ্রু দেয়ার উইকেট অ্যাওয়ে। আসলে উইকেটে গতকালকে প্রচুর সময় দেওয়ার ছিল বাংলাদেশি ব্যাটারদের, রিকোয়ার্ড রান রেটের কোনো চাপই ছিল না। মোসাদ্দেক হোসেন সৈকত আউটসাইড অফ স্ট্যাম্প একটা ডেলিভারিকে চেস করতে গিয়েছেন, আমি জানি না কি মনে করে উনি আসলে এই শটটা খেললেন, এবং আমি কিন্তু সবসময় বলে আসছি যে যেহেতু অনেকদিন পর দলে চান্স পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তার আসলে কিন্তু নিজের উইকেটের উপর একটা হ্যাভি প্রাইস ট্যাগ দেওয়া উচিত, যেটা কিন্তু লাস্ট 2-3 ওডিআইতে আমরা তাকে দিতে দেখছি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদিও তার কামব্যাক ওডিআইতে উনি দুর্দান্ত খেলেছেন, কিন্তু আমার মনে হয় মোসাদ্দেক হোসেন সৈকতের একটু ভাবনা চিন্তা করার সময় এসেছে যে টিমে ওনার ইম্প্যাক্ট আসলে কতটা থাকছে। মেহেদী হাসান মিরাজ, ওনার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি নিয়ে কিন্তু এখন একটা কোশ্চেন মার্ক চলে আসছে, বা তার ক্রিকেটিং সেন্স নিয়ে। একেতে তো তার ক্যাপ্টেন্সি নিয়ে গতকালকে অনেক কথা হয়েছে, বা এটা কথা বলার জায়গা আসলে রয়েছে। দেয়ার ইজ এ ভ্যালিড রিজন বিহাইন্ড দিস। এতগুলো ফাস্ট বোলারের ওভার থাকা সত্ত্বেও উনি স্পিনার দিয়ে কন্টিনিউ করিয়েছেন। আপনি যদি জিম্বাবুয়ের বোলিং কার্ডটা দেখেন, তারা কিন্তু ধরেই নিয়েছে ম্যাচটা 50 ওভার হবে না, এবং 4 জন তাদের যে ফ্রন্টলাইন পেসার ছিল, এই 4 জন পেসারকে দিয়েই তারা বোলিং করেছে। তারা কিন্তু সিকান্দার রাজা বলি বা মাধিভেরে বলি এরকম কোনো স্পিনারদের দিকে কিন্তু শিফট করেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু এই জায়গায় ভুলটা করে। এবং মেহেদী হাসান মিরাজের যে ডিসমিসালটা, আমি আগেই বলেছি যে আপনার স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারিটা অনেক বড়, যেখানে রানের চাপ ছিল না, রিকোয়ার্ড রেটের চাপ ছিল না। মেহেদী হাসান মিরাজ একইভাবে স্কোয়ার অফ দ্য উইকেট লফটেড শট খেলতে গিয়ে আসলে উইকেটটা দিয়ে এসেছেন। সো বাংলাদেশি এই ব্যাটার যারা রয়েছেন তাদের অ্যাট্রিবিউট নিয়ে খুব প্রশ্ন করা আমার উচিত হবে না। তাদের সেই ক্যাপাবিলিটিটা রয়েছে, কিন্তু ক্রিকেটিং সেন্স আসলে ডেভেলপ করতে হবে, তাদের কারো সার্কামস্পেক্ট হতে হবে যদি 2027 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কম্পিটিটিভ হতে চায়। এটা তো মেয়ার একটা বাইল্যাটারাল সিরিজ, একটা দুটো ম্যাচ হয়তো খারাপ হতে পারে, কিন্তু এই জায়গা থেকে আমাদের আসলে ইমিডিয়েট বেসিসে শিক্ষা নিতে হবে। জিম্বাবুয়ের বোলিং লাইনআপের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নাহিদ রানা একলাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে ধসে দিয়েছে, কিন্তু জিম্বাবুয়ের বোলিং লাইনআপের দিকে যদি আমরা আসি, ব্লেজিং মুজিরাবানির কথা বলি, এনগারাভার কথা বলি, নিয়ামুরের কথা বলি, বা ব্র্যাড ইভান্সের কথা বলি, তারা প্রত্যেকে কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, এবং যেটার কারণে এত লো একটা টোটাল তারা সাকসেসফুলি ডিফেন্ড করতে সক্ষম হয়েছে। আমরা যদি মুজিরাবানি বা ব্র্যাড ইভান্স তাদের লেন্থটা দেখে, দে ওয়ার স্পট অন, একদম গুড লেন্থ বা শর্ট অফ গুড লেন্থ ডেলিভারি তারা কন্টিনিউয়াসলি করে গিয়েছে। এবং জিম্বাবুয়েন পেসাররা, তাদের নাহিদ রানার মতো পেস নেই, বাট তা সত্ত্বেও মুভমেন্ট এবং পারসিস্টেন্ট লাইন অ্যান্ড লেন্থে বোলিং করার জন্য তারা কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে কন্টিনিউয়াসলি ভুগিয়ে গিয়েছে। ব্র্যাড ইভান্স উনি কিন্তু প্রথম স্পেলে বেশ স্ট্রাগল করেছেন, কিন্তু আমরা যদি তার বোলিং পিচ ম্যাপ দেখি, সেকেন্ড স্পেলে কিন্তু উনি দুর্দান্ত একটা কামব্যাক করেন, এবং সেখানে কিন্তু নুরুল হাসান সোহানের ক্রুশাল উইকেটটা নেন। তো জিম্বাবুয়ের বোলিংটাও আসলে গতকালকে দুর্দান্ত ছিল, অ্যান্ড দে গেভ দেয়ার 100%। তাদের লিমিটেশন যেটা র পেস, সেটা না থাকা সত্ত্বেও তারা কিন্তু কন্টিনিউটি বজায় রেখে বাংলাদেশি ব্যাটারদেরকে আসলে এই সীমিত টোটালের মধ্যে বোল আউট করতে সক্ষম হয়। তো এই ছিল ফার্স্ট ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। সেকেন্ড ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আপনাদের সবার সাথে আবার দেখা হবে, এই কামনা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।